নমস্কার বন্ধুরা, আজ গল্পের আসরে আমাদের নিবেদন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রক্ত খদ্দর। খদ্দর কথার অর্থ জোনাকি। আজকের গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অম্নিবাস বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে বড়দা, সুরেশবাবু এবং সুভাষ। বড়দার ভূমিকায় দেবু, সুরেশবাবুর ভূমিকায় কাজল, সুভাষের ভূমিকায় জীবেশ, অন্যান্য ভূমিকায় অনুপমা, বর্ণালী, তনয়, বিশ্বজিৎ এবং দেবু। কথকের ভূমিকায় জীবেশ। গল্পের সূত্রধার বর্ণালী। শুরু হচ্ছে রক্ত খদ্দর। সন্ধ্যার সময় প্রতিদিনের মতোই আমরা কয়েকজন সদস্য ক্লাব ঘরের মধ্যে সমবেত হয়েছিলাম। বড়দা সিগারেটের শেষ অংশটুকুতে লম্বা একটা সুকটান দিয়ে সেটাকে সযত্নে অ্যাস্ট্রের ওপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য ক্লাবের এক কোনায় বসে একটি বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। সে বলল, অসম্ভব একটা কিছু বর্দার বলাই চাই। বড়দা বলল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে, কিন্তু বাস্তবিকতা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি বলে উঠল, না না, আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন। অতুল, তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে? ঋষি বলল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন। বড়দা, তোমার গল্প আরম্ভ হোক। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বর্দার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধেবেলাটা কাটাতে হবে। প্রশান্ত কণ্ঠে বড়দা বলল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বৎসর হ্যাঁ, অমূল্যর নাক থেকে একটা সশব্দ দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। বড়দা বলল, গত বৎসর আমার প্ল্যানচেটে ভূত না আবার শখ হয়েছিল। বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেপায়ার টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটি গুলিখোর। বড়দা ওদিকে কর্ণপাত না করে বলল, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলুম। আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়েই দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিন তার যা হওয়ার হয়ে গেছে। বড়দা বলল, পেঁচোকে নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না। তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের উপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর এক আধটি নয়। পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বরপ্রাপ্তি ঘটেছে সকলের দাবিই সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল, আমাদের সুভাষকে চেনো তো, জুনিয়র উকিল? তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান। বোধহয় তোমাদের স্মরণ আছে। অমূল্য, তুমি তো পোড়াতে গেছিলে। হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিল। বেশিক্ষণ নয় ভাই, মিনিট পাঁচেক চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেন জবুথবু হয়ে গেছে। কসবে নাল গড়াচ্ছে, চোখ শিবনেত্র, বিজ বিজ করে কি বকছে। কিরে বলে তাকে একটা ঠেলা দিলুম, কাত হয়ে পড়ে গেল। বউ তো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়েছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলল, বুঝলো ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলো, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিলে বোঝা গেল না।
বড়ই মুশকিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি গজালো। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিল। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান উঠে বসলো। উঠে বসেই লিখতে আরম্ভ করে দিলে। সে এক আশ্চর্য ব্যাপার। পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল করাচ্ছে আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে একতারা কাগজ বের করে বড়দা বলল, আবার হাতের লেখা থেকে অবাক হয়ে যাবে। দস্তুর মতো পাকা হাতের লেখা। কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা তদারকি করে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে। বড়দা বলল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলুম অবিকল তার হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অমূল্য বলল। অবশ্যই দেখবো। ঋষি বলল, সে যাক, এখন তুমি কি বলতে চাও? ওই কাগজের তারাটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বড়দা বলল, এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বড়দা কাগজের তারাটা তুলে পড়তে শুরু করলো। যারা মুঙ্গের শহরের সাথে পরিচিত তারা জানে যে ওই শহরে পিপরপাতি নামে যে বিখ্যাত বিধিপথ আছে তার পশ্চিম দিকে গঙ্গার কূলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে। বোধ করি ওই গোরস্থানের সব গোরগুলি শতাধিক বছরের পুরনো। স্থানটি অনাদৃত, কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকট করে ওই কবরগুলি কোনো রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। ওই গোরস্থানের এক কোণে একটি কোষ্ঠী পাথরের গোর আছে। ওই গোরটি সম্বন্ধে শহরে অনেক ভূতের গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমার বড় শ্যালক বলল যে গোরটা সজীব। 50 বছর আগে এক সাহেব ওই গোর লক্ষ্য করে নাকি গুলি ছুঁড়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো মিলিয়ে যায়নি। গোরের গায়ে তেমনি শুকিয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচেনি। সেই রাত্রেই ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে গোরটি দেখতে গেলাম। শ্যালক আমারই সমবয়সী, ভূত প্রেতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শ্যালকের বাড়িতেই হাওয়া পরিবর্তন করছিলাম। সঙ্গে স্ত্রী ছিলেন। গোরস্থানের কাছে গিয়ে দেখলাম স্থানটি কাটা গাছে ঘিরে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে সাবধানে পা ফেলে কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুরে গোরটির সম্মুখীন হলাম। কালো পাথরের গোর, আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোরটির একেবারে কাছে পৌঁছে গিয়েছি তখন সেই কালো পাথরের উপর শুয়ে থাকা আরও কালো একটা জন্তু বোধহয় আমাদের পায়ের শব্দে জেগে উঠে আমাদের মুখের ওপর তার চোখ দুটো মেলে ধরে আস্তে আস্তে গোরের পেছনে মিলিয়ে গেল। দেখলাম একটা কুকুর, রং কুচকুচে কালো, শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয়, পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সহিত ঈষৎ রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাত্রে খদ্দর জ্বলছে। শ্যালক বলল, লোকে বলে ওই কুকুরটিই নাকি সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম, 50 বছর আগে? কিন্তু কুকুরটাকে তত প্রাচীন বলে মনে হচ্ছে না। আমরা কবরটার একবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে স্থানে শুয়েছিল ঠিক সেই স্থানে পাথরে খানিকটা চটা উঠে গেছে এবং তারই চারপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ রক্ত বলে ভ্রম হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। শ্যালক জিজ্ঞাসা করলো, কিরকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে ওই পাথরে আঘাত করা হয়েছিল, তাতেই এরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শ্যালক আধ্যাত্মিকভাবে একটু হাসলেন। বললেন, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না তা তার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হেসে এমন ভাব দেখায় যেন অপরপক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপরপক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক। আমারও একটু রাগ হলো,
কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই আমি বললাম, আচ্ছা এক কাজ করা যাক, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। প্রত্যক্ষের বড় তো আর প্রমাণ নেই। কাছেই একখণ্ড পাথর পড়েছিল, আমি সেটা তুলে গড়ে আঘাত করতে উদ্যত হয়েছি। এমন সময় কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠলো আর সমস্ত দাঁত বের করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে সাজিয়ে দিল। চালক আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো, চলে এসো, কি যে তোমার পাগলামি। কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক যতটা অভিভূত হয়ে পড়েছিলেন, বাস্তবিক পক্ষে আমি ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষা কাজ অসম্পূর্ণ রেখেই আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন তুমুল তর্ক বেঁধে গেল। কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত যুক্তিগুলি শ্যালকের কুসংস্কারের বর্মের উপর আছড়ে পড়ে হতোদ্যম হয়ে ফিরে আসছিল। বাড়ি ফিরতেই আমার শ্যালক পত্নী ও যার সম্পর্কে শালার সাথে আমার সম্বন্ধ, তিনি এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, শিক্ষিতা। ইংরেজি শিক্ষার আলোক তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়েছে। তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন। শ্যালক বেচারার বর্ম তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে উঠল। তর্কে যে ব্যক্তি হারে তার জিদ বেড়ে যায়, যুক্তির দিকে তখন আর তার ভ্রুক্ষেপ থাকে না। শ্যালক শেষে রেগে উঠে বললেন, মানতে চাও না তো মেনে না, কিন্তু রাত দুপুরে সেখানে একলা যেতে পারে? কই, এমন লোক তো কোথাও দেখি না। শ্যালক পত্নী উৎসাহিত চোখে বললেন, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়ে ভর করে আছে আর কোথাও তার অস্তিত্ব নেই। শ্যালক গাম্ভীর্য অবলম্বন করে বললেন, একলারতে সেখানে যেতে পারে এমন সাহস কারণ নেই। আর যদি কেউ যায় সে যে ফিরে আসবে, কই, এমন সম্ভাবনাও দেখি না। আমি বললাম, সকলের সাহস ও সম্ভাবনা সমান নয়, আমি যেতে প্রস্তুত আছি। শ্যালক অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থেকে বলল, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তার মুখে আর কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই, খোট্টার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধহয় আমার এই সাহসটুকু আছে। তাহলে আজই ভালো। আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্যদানা আজ সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নৃত্য করে বেড়াবেন। অতএব এ সুযোগ হাতছাড়া করা অনুচিত। শ্যালক ভীত চোখে চেয়ে বলল, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতাই নেই। তীব্র হেসে শ্যালক পত্নী প্রতিবাদ করে বলল, ভয় পাবেন না সুরেশবাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলাম। আপনি জয় করে ফিরে এলেই এই বাড়ির কোনো এক মহিলা তার বিম্বাধারের রক্তিম রাগে আপনার কপালে লাল টিকা পরিয়ে দেবেন। ভূতজয়ী বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটি কে শুনি? তিনি হেসে বললেন, তার সাথে কারোরই তুলনা হয় না। বলে আমার গৃহিণীর দিকে তাকালেন। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগে দুর্লভ নয়, তবু বেশি হলে আমার কোনো ক্ষতি নেই। আহ, কি বকছো, দাদা রয়েছেন। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাত্রেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শ্যালক পত্নী অতি দূরদর্শিনী বলল, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানোর দরকার তিনিও অত বিশ্বাস করবেন না। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, খড়ি দিয়ে গোড়ের ওপর নিজের নাম লিখে আসতে হবে। তথাস্তু। গৃহিণীর দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেতত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? অল্প দ্বিধাজড়িত হাসি ভিন্ন আর কোনো জবাব পাওয়া গেল না। শ্যালক বলল, ফজলামি ছাড়ো, আমি তোমাকে কিছুতেই সেখানে যেতে দিতে পারি না। শ্যালকের কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে অগ্রসর হওয়া যত সহজ, পিছিয়ে আসা তত সহজ নয়। রাত্রি 11:30টার সময় গরম জামায় আপাদমস্তক আবৃত হয়ে একটা কড়া গোছের বর্মা চুরুট ধরিয়ে বের হলাম। এতক্ষণে গৃহিণীর মুখ ফুটল। ইংরেজি শিক্ষা জলাঞ্জলি দিয়ে বলল, থাক, গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম, পাগল, ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি। শ্যালক ক্ষুব্ধ স্বরে বলল, তুমি এমন একগুয়ে জ্বললে কোন শালা তর্ক করতো? এমন বিশ্রী অন্ধকার বোধহয় আর কখনো দেখিনি।
একটা ভারী পদার্থের মতো অন্ধকার যেন চারিদিকে চেপে বসে আছে। পথ চলতে চলতে পদে পদে মনে হয় বুঝি পরমুহূর্তেই এক চাপ অন্ধকারে ঠোকর লেগে হুমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটে লম্বা টান মেরে মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাতসারে এমন সতর্ক ও সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকে উঠলাম। মনে হয় কে যেন চুপি চুপি পিছন হতে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু তথাপি অকারণে ভয় পাবার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম মাঝরাত্রির এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর পাকে জড়িয়ে ধীরে ধীরে দুর্বল করে ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব দিকে এসে পড়লাম। এরই অপর প্রান্তে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার বহু উপরে তাদের শাখা প্রশাখা মিলেছে। অন্ধকার আরো জমাট বেঁধে আসলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে উঠে দাঁড়ালো। পরক্ষণে খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়ে খড়খড় শব্দে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ভয় পাবার মতো কিছু নয়। মাথার উপর যে ঘন পাতার ডালগুলো রয়েছে তারই একটি শুকনো পাতা ঝরে পড়েছে। আরামের নিঃশ্বাস ফেলে চলতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে আসছিল। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার আগুনটাতে যেন একটু প্রাণের সংস্রব ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, তখন ওই ক্ষীণ রশ্মিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহসও চলে যাবে তা বেশ বুঝতে পারছিলাম। কিন্তু ক্রমে যখন আঙ্গুল পুড়ে যেতে লাগলো, তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে একটু দূরে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্র মনে হলো যে আঙ্গুল দুটো দিয়ে চুরুটটা ধরেছিলাম তাদের মধ্যে কোনো ছিদ্র পেয়ে খানিকটা ঠান্ডা বাতাস যেন শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার দৃষ্টি নিক্ষিপ্ত ছিল চুরুটটার উপর। সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকানো আগুনটা মধ্যপথে দুটো আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করল। মাটি থেকে প্রায় 1 হাত উপরে থেকে পরস্পরের 4 আঙুল ব্যবধানে ওই ক্ষুদ্র আগুনের গোলক দুটো একজোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো ও মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় গরম হয়ে উঠেছিল। কি জানি কেন আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা অগ্নিস্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়, দুটো চোখ আমার পানে তাকিয়ে আছে। এবং ওই চোখ দুটোর পেছনে একটা খর্বাকৃতি কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি। চোখ দুটিও সামনে কিছু দূরে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে নিষ্পলক আমার মুখের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো, মনে হলো বহুক্ষণ পরে সেই চোখের পলক পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করলো। আমিও পেছন পেছন চললাম। কতক্ষণই আগুন চোখ আমাকে তার আকর্ষণের প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই। একবার চেতনায় মনে হলো পাকা রাজপথ দিয়ে চলছি না, আর একবার মনে হলো একটা গাছের মোটা শেকড়ের ঠোক্কর খেলাম। কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠোক্কর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়েই নিচের দিকে গড়াতে শুরু করলাম। কোথায় পড়ছি কোনো ধারণা ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব, কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শস্থানে লুকিয়ে আছে তা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সেই পতন! গড়িয়ে গড়িয়ে এক ধাপ হতে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক স্তরে পতনের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। এই পতনের শেষ ধাপে যখন এসে পৌঁছলাম তখন জ্ঞান বিশেষ ছিল না।
কিন্তু একটা অত্যন্ত যন্ত্রণার যে পথ অতিক্রম করে এসেছি তা সমস্ত শরীর দিয়ে অনুভব করতে লাগলাম। অনেকক্ষণ পর চোখ মেললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে কি যেন দেখছে। দেহের রক্ত তো জল হয়েছিলই, এবারে তা একেবারে বরফ হয়ে গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু পূর্বে জ্ঞান হলো। গতকাল রাত্রি যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়েই চোখ মেললাম। ঘাসের ওপর শুয়ে আছে দেখে তাড়াতাড়ি উঠতে গেলাম। উফ, গায়ে দারুণ ব্যথা। আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ল। ঘাড় না নাড়িয়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুষ্ক গড়খাই গিয়েছে তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ সন্ধান পাবে না, এটা নিশ্চিত। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচণ্ড এক হ্যাচকা মেরে উঠে দাঁড়ালাম। চোখ থেকে আরম্ভ করে দেহের সমস্ত রোম ব্যথায় টন টন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে। অসীম শক্তিতে মৃতপায় দেহটাকে টানতে টানতে কি করে যে বাড়িতে এসে পৌঁছলাম তা প্রকাশ করার সাধ্য আমার নেই। বাড়ি আসতেই সকলে চারদিক থেকে ছুটে আসলো এবং প্রশ্নে প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করে দেবার জোগাড় করলো। শ্যালক সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্যে। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হয়ে গিয়েছে। প্রাণপণে চেষ্টা করে একটা কথা উচ্চারণ করতে পারলাম না। শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার যখন আসলো তখন বিছানায় শুয়ে আছি। ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর আসছে। স্ত্রী ও শ্যালক শুকনো মুখে মাথার শিওরে বসে আছে। ডাক্তার পরীক্ষা করে বলল, দুটো লাংসই এফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অচেতন হয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে লাগছে, কোথাও কোনো গ্লানি নেই। কে একজন পিছন থেকে জিজ্ঞেস করলো, কেমন বোধ হচ্ছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেক দিন পর তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, বেশ ভালোই বোধ হচ্ছে ভাই। বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ মৃদু হেসে বলল, প্রথমটা ওরকম বোধ হয় বটে। আমার যখন কলেরা হয়। হঠাৎ মনে পড়ে গেল, তাই তো বিনোদ তো আজ 10 বছর হলো কলেরায় মারা গেছে। আমি স্বহস্তে তাকে দাহ করেছি। তবে সে এখানে আসলো কি করে? মহা বিস্ময়ে জিজ্ঞেস করলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই। তুমি তো অনেক দিন আগে মারা গেছো। বিনোদ এসে আমার দুহাত ধরল। কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, তুমিও তো আর বেঁচে নেই বন্ধু।